আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা ক্লাসগুলো করার পর যে কোনো একটা বইকে বেস করবেন। ধরেন যার কাছে যে বই আছে, কারো কাছে হয়তো কম্পিটিটিভ এক্সাম বই আছে, কারো কাছে হয়তো মাস্টার বই আছে, অথবা কারো কাছে অন্যান্য বই আছে, অ্যাপেক্স ট্যাপেক্স। যার কাছে যে বই থাকুক না কেন, ওই বইটাকে বেস ধরবেন। বেস ধরে শুরু করবেন। ধরুন এখানে প্রশ্নগুলো আছে, তো আমি যেহেতু এখন আপনাদের সবগুলো করিয়েছি নিয়ম টিয়ম, অতএব এখন তো আপনাদের একটা ভালো বেস তৈরি হয়েছে, অতএব এখন তো আর অসুবিধা হওয়ার কথা না। যেমন ধরেন, শিলা ওয়াজ রাইটিং আ লেটার, এটার প্যাসিভ করতে হবে, তাই না? এটা 16তম বিসিএস পরীক্ষায় এসছে। তো এইখানে আপনারা যখন এগুলাকে সলভ করবেন, তখন একটা কার্ড, ভিজিটিং কার্ড বা এই টাইপের কোনো একটা কার্ড টার্ড দিয়ে আপনারা যেটা করবেন, যে এই লাইনটা, এই অপশনগুলো সব ঢেকে ঢেকে ফেলবেন। ঢেকে দ্য কারেক্ট প্যাসিভ অফ শিলা ওয়াজ রাইটিং আ লেটার, আপনারা ভালোই বুঝতে পারছেন যে এই ডাইন পাশে টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে উত্তর যেন আমরা কোনো রকম না দেখি, সেভাবে আপনারা প্রথমে এই লাইনটাই কার্ড দিয়ে ঢেকে রাখবেন। তারপরে নিজে নিজে করার চেষ্টা করবেন যে এটা করলে কি হয়। যদি না করতে পারেন, তাহলে অ্যাটলিস্ট আপনারা এই যে চারটা অপশন এমনভাবে আস্তে আস্তে করে কার্ডটা এমনভাবে আলগা করবেন যেন এইখান থেকে এই, আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এখানে আপনারা কার্ড দিয়ে ঢেকে এমনভাবে কার্ড দিয়ে ঢেকবেন যেন এই টিকটা যেন আপনি না বুঝতে পারেন যে কোনটাতে দেওয়া আছে। তো এভাবে চুপ করে বসে এই জিনিসগুলো আপনাদের সমাধান করতে হবে। এরপর ধরেন আপনার এই যে আই নো হিম, তো গতদিন আমি দেখিয়েছিলাম, যে আজকে বলেছিলাম যে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর পর কি বসবে না বসবে সেটা আমরা পরে দেখি, আগে এখান থেকে দেখে নিই। যে দেখেন এখানে হি ইজ নোন বাই মি, সেটা না হয়ে হয়েছে হি ইজ নোন টু মি। যখনই এমন দেখবেন, স্বাভাবিকভাবে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে সবখানে বাই থাকে, এখানে কেন টু থাকলো। তখন আপনারা বুঝতে পারবেন যে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন অন্যরকম হয়, কারণ সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কারণে। নো এর পরে টু বসে বলে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই জন্য এখানে বাই না বসিয়ে টু বসাতে হয়। তো এইরকম আর কি। তারপরে যে বলছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, তো এখানে তাহলে আপনারা এভাবে দেখবেন, এভাবে দেখতে দেখতে যাবেন। এরপর দেখেন এইখানে একটা নিয়ম আছে যে মডাল অক্সিলারি ক্যান কুড শ্যাল শুড মে মাইট, দেখেন এইটা কিন্তু গতকালকে আমি করিয়েছি আপনাদের। যেমন এই যে আই ক্যান ডু ইট, ইট ক্যান বি ডান বাই মি, এটা কিন্তু গতদিন করিয়েছি, তাহলে এটা আপনাদের হয়ে গেল। তাহলে একটা নিয়ম আপনারা জানেন, পারেন, এটা দরকার নেই, হয়ে গেল, শেষ। বি গোয়িং টু, অর্থাৎ ওই যে অ্যাম ইজ আর ওয়াজ আর বি গোয়িং টু, ওইটা ওইটা আমি করিয়েছি। ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওপেন এ শপ, তাহলে এটা আপনারা পারেন, এটা আমি করিয়েছি। এর পরেরটা আসি আমরা। বলছে মূল ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে, ওই যে লেট দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, তাহলে যে লেট দ্য ওয়ার্ক বি ডান, এটাও আমি করিয়েছি, ডু দ্য ওয়ার্ক, তাহলে এই নিয়মটা আপনারা পারবেন। পরেরটা ডু নট দিয়ে যদি করা হয়, দেখেন এটা কিন্তু গতদিন আমাদের আহ, এড়িয়ে গেছে, মানে যে কোনো কারণে আমাদের করা হয়নি, তো এখন আমরা তাহলে করে দেব। সোজা কথা, ডু ডু নট থাকলে লেট নট দিয়ে হবে, আগের মতোই সব কিছু আগের মতোই থাকবে, শুধু লেট নট দিয়ে হয়ে যাবে। যেমন ধরেন যে ডু নট শার্ট দ্য ডোর, দরজাটা বন্ধ করো না, তাহলে লেট নট দ্য ডোর বি শার্ট, কারণ শার্টের পাস্ট পার্টিসিপল শার্ট, তাহলে লেট নট দ্য ডোর বি শার্ট, এটা হয়ে যাবে। তাহলে এইটাও আমাদের এই নিয়ম কভার করা হয়ে গেল। এভাবে আমরা একটা একটা করে কাভার করতে করতে আসবো। এরপর বলছে কি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি দ্বারা বাক্য থাকে, তাহলে তার প্যাসিভ স্ট্রাকচার, গতদিন আমরা এটা দেখিয়েছিলাম। যেমন লেট মি ডু দ্য সাম, তাহলে লেট দ্য সাম বি ডান বাই মি, এই যে লেট দ্য সান বি ডান বাই মি, এটাও তাহলে হয়ে গেল। এবার নেভার দিয়ে কিন্তু আমাদের করা হয়নি, ওইটা এড়িয়ে গেছে, তাহলে এখন আমরা নেভার দিয়ে করব। আচ্ছা, এটা করার জন্য আমরা কিন্তু একটু খাতা কলমের হেল্প নেব, আদারওয়াইজ আমাদের নাও থাকতে পারে। যেমন নেভার, ওখানে ইয়েটা ছিল কি, নেভার টেল এ লাই, নেভার টেল আ লাই, তাহলে নেভার দিয়ে থাকলে কি হয়, তাহলে নেভার মানে কি, নট প্লাস এভার, নট প্লাস এভার হলো নেভার, তাহলে নট এভার টেল আ লাই, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা এখন ভয়েস চেঞ্জ করি, তাহলে কি হবে, লেট
লেট নট এ লাই বি এভার টোল্ড। এটা একটা হতে পারে, অথবা এভাবে হতে পারে, লেট নেভার আ লাই বি টোল্ড। এই দুইভাবে হতে পারে। লেট নট এ লাই বি এভার টোল্ড এভাবে হতে পারে, আবার এভাবে হতে পারে। দুই রকম ভাবেই কিন্তু সম্ভব, দুইটা আমাদের শিখে রাখতে হবে। তার কারণ আমাদের পরীক্ষায় যে কোন রকম আসবে সেটি তো আমরা আগে থেকে জানি না। তো প্রথম বাক্যটা দেখে আমরা এটা কিভাবে করলাম। আগে আমি বলেছি যে নেভার সমান সমান নট প্লাস এভার। তো এখন তাহলে আমরা ধরলাম আমরা নেভার টেল এ লাই। তাহলে আমরা কি লিখব, লেট নট, এই এ লাইটা হচ্ছে আমাদের অবজেক্ট, সেটাকে আগে নিয়ে আসলাম। আর লেট থাকলে সবসময় একটা অক্সিলারি ভার্ব বি আসে। তাহলে লেট নট আ লাই বি এভারটাকে, যেখানে এখানে টেলের আগে এভার ছিল, টেলের আগে আমরা এভারটা রেখে দিলাম, তাহলে বি এভার টোল্ড এভাবে। অথবা আমরা লিখবো লেট নেভার এ লাই বি টোল্ড, বা জাস্ট নেভারটাকে আর ভাঙি নাই, সরাসরি এভাবে বসিয়ে দিয়েছি, লেট নেভার এ লাই বি টোল্ড, ব্যাস হয়ে গেল। তাহলে এই বাক্য দুইটা দেখে আরো কয়েকটা বাক্য করার চেষ্টা করতে হয়। হ্যাঁ, বাক্যের মতো বাক্য চেষ্টা করতে হয়। যেমন আমরা যদি বলি নেভার হেট দ্য পুয়ার, তাহলে আমরা এটা কি করব, লেট নট দ্য পুয়ার বি এভার হেটেড, এই। অথবা আমরা এটাকে আরেকভাবে করতে পারি কি, লেট নেভার দ্য পুয়ার বি হেটেড, ব্যাস হয়ে গেল। দুইটা খুব সহজেই আমরা এটা দুইটা করে ফেলতে পারলাম আমরা। তো এভাবে আমরা তাহলে নেভার থাকলে এভাবে আমরা করতে পারবো। নেক্সট, হু থাকলে কি হবে, হু থাকলে কি হবে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। যেমন হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, এটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে করতে হয়। তো আপনারা যখন খাতা কলম নিয়ে বসবেন তখন এই যে হু উইল ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটা খাতায় লিখবেন, লিখে নিজে নিজে করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট দেখবেন যে চারটা অপশনের মধ্যে কোনটা হবে সেইটা যেন অন্তত আপনি বুঝতে পারেন, তাহলেও হবে। আপনি যদি নাও করতে পারেন সরাসরি, অন্তত চারটা অপশন দেখলে যেন বুঝতে পারেন, তার জন্য আপনার প্র্যাকটিস প্রয়োজন। তারপরে হুম থাকলে কি হবে সেটাও আমি দেখিয়েছি। হুম থাকলে দুইভাবে করা যায়, একটা হলো হু দিয়ে করা যায়, আর একটা হলো বাই হুম দিয়ে করা যায়, দুইটাই দেখিয়েছি। এখানে যদি একটা দেখানো আছে এভাবে। আচ্ছা, তারপরে চলে যাব আমরা, কোনো বাক্যে যদি ফ্রেজাল ভার্ব থাকে তাহলে তার সাথে সংযুক্ত প্রিপোজিশনটি সবসময় ভার্বের সাথে থাকবে। যেমন আমরা যদি বলি এরকম দেখেন, যেমন যদি আমরা এভাবে বলি যে টেক কেয়ার অফ দ্য পুয়ার, অর্থাৎ গরিবদেরকে টেক কেয়ার করো। তাহলে আমরা এটা এভাবে করব, লেট, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে করব, লেট দ্য পুয়ার বি টেকেন কেয়ার অফ। ঠিক আছে, এ পর্যন্ত। লেট দ্য পুয়ার বি টেকেন কেয়ার অফ, এই যে টেক কেয়ার, এইটাকে আমরা একসাথে লিখেছি টেকেন কেয়ার, অফটা এর সাথে ছিল তাই আমরা অফটাও এর সাথে লিখেছি, লেট দ্য পুয়ার বি টেকেন কেয়ার অফ, এভাবে। ঠিক আছে, এভাবে আমাদের যদি কোনো গ্রুপ ভার্ব থাকে, যেটাকে ভার্বের সাথে প্রিপোজিশন থাকলে সেটাকে গ্রুপ ভার্বই বলা হয়, এই ধরনের যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যেমন থাকবে ওই রকম রেখে দেব। তাহলে এটা আমরা বুঝলাম। যেমন এখানে বলছে কি, অল অফ হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, এই যে লাভড অ্যাট, এটা কিন্তু একসাথে, সবসময় একসাথে হয়। তাহলে দেখেন, হি ওয়াজ লাভড অ্যাট বাই অল দ্য, এই বাক্যটা আমি আপনাদের একটু করে দেখাই, যে অল অফ হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম। লক্ষ্য করেন, অল অফ হিজ ফ্রেন্ডস, অল অফ হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম। হ্যাঁ, মানে তার সমস্ত বন্ধুরাই তাকে দেখে হেসেছিল। তো আমরা এটাকে তাহলে লিখতে পারি এভাবে, যে হি, দাঁড়ান, বাক্যটা ঠিক আছে তো, অল অফ হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখানে হিম রয়েছে, তাহলে হিমটাকে আমরা সাবজেক্ট করলে কি হবে, হি, আর এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাই জন্য আমরা পাস্ট টেন্সে লিখব, হি ওয়াজ লাভড।
এই যে অ্যাডটা রয়েছে এই অ্যাডটা কিন্তু এর সাথেই থাকবে। হি ওয়াজ লাভড অ্যাট। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এখন তারপর প্রিপোজিশন বসবে, তারপরে বাই অল অফ হিজ ফ্রেন্ডস। তো অনেকে আবার ভাববে যে অ্যাট রয়েছে একটা প্রিপোজিশন, তারপরে আবার একটা বাই বসলো, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল, দুইটা প্রিপোজিশন বসলো, এটা তো ঠিক না। কিন্তু এটা ঠিক, এখানে লাভড অ্যাট এটা হলো একটা গ্রুপ ভার্ব, তাই জন্য এই প্রিপোজিশনটা বসছে, এটা একসাথে। আর বাইটা তার ফর্মুলা অনুযায়ী বসছে, এই হচ্ছে ঘটনা। তাহলে এইটা আমরা বুঝলাম। আচ্ছা, এখানে সবগুলো আপনাদের তাহলে ওইভাবে পড়তে গেলে আপনারা এইবার দেখেন, আমি বলছিলাম না যে এক একটাই এক এক রকম প্রিপোজিশন বসতে পারে, সেই প্রিপোজিশনগুলো আমাদের এইখানে একটা ছক আছে, এই ছকটা আপনারা একটু খাতায় নোট করে রাখবেন। সেটা হলো নো এর পরে টু বসে, অ্যানয়ের পরে উইথ বসে, সারপ্রাইজের পরে অ্যাড বসে, স্যাটিসফাইয়ের পরে উইথ বসে, তারপরে কন্টেইনের পরে ইন বসে, শকের পরে অ্যাড বসে, সিজ এরপরে উইথ বসে, মার্ভেলের পরে অ্যাড বসে, এমবডির পরে ইন বসে। এছাড়াও প্লিজড আছে, প্লিজডের পরে উইথ বসে। এরকমভাবে আমাদের এগুলো একটু আপনারা মনে রাখবেন। আচ্ছা, এরপর এটা এই নিয়মটা আমরা একটু দেখি যে অ্যাক্টিভ সাবজেক্টের ভার্ব যদি পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি এইগুলো যদি থাকে, তাহলে প্যাসিভ করার সময় বাই তাদেরকে বাই সহ লেখা যাবে না। ব্যাপারটা কেমন, যেমন যদি এমন থাকে পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, হ্যাঁ, তাহলে আহ, দেখেন পিপল পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস। তো এমন যদি থাকে, অর্থাৎ পিপল, সামওয়ান, সামবডি এইগুলা যদি বাক্যের সাবজেক্ট থাকে, তাহলে বাইয়ের পরে যেটা ওটা লিখতে হয় না, তাহলে এমনি স্বাভাবিকভাবে প্যাসিভ করব আমরা। দ্য প্যাট্রিয়টস হচ্ছে আমাদের এখানকার অবজেক্ট, তাহলে এটাকে সাবজেক্ট নিয়ে আসবো। দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড রিমেম্বার্ড বাই পিপল। এই বাই পিপলটা নিয়ম অনুযায়ী না লেখাটা উচিত, তাই বলতে যাচ্ছে। যদি কোনো বাক্যে আপনারা, এখন আমি বলে রাখলাম যে এই বাই পিপলটা না থাকা উচিত, কিন্তু যদি থাকে তাই বলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তাও না। আপনাদের এক একজন গ্রামারিয়ান, এক একজন প্রশ্নকর্তা এক একভাবে প্রশ্ন সেট করতে পারে, দুইটাই জেনে রাখতে হবে যে এটা থাকলেও থাকলে ভালো, না থাকলে আরো ভালো। ঠিক আছে, এইভাবে তো কেউ রাখতে পারে, আবার কেউ বাদও দিয়ে দিতে পারে। যদি এমন হয় যে দুইটাই আছে, রাখাও আছে বাদও দেওয়া আছে, তখন কি করবেন, তখন বাদ দেওয়াটা নেবেন, কারণ ওই যে বললাম থাকলে ভালো, না থাকলে আরো ভালো, তাহলে যেটা আরো ভালো সেটা নেবেন। এভাবে সবসময় মাথায় রাখতে হয় যে এই জিনিসগুলো এইভাবে হয়। সুতরাং এখানে বাই পিপল যদি থাকে, তাহলে ও যিনি প্রশ্নকর্তা তিনি হয়তো জানেন না। আবার যদি বাই পিপল না থাকে, তাহলে যিনি প্রশ্নকর্তা তিনি হয়তো আরো ভালো জানেন। এটা আসলে সাইকোলজির উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে ধরেন এগুলো তো গেল, এগুলো তো সবই বললাম। আচ্ছা, এরপরে এরপরে ধরেন এগুলো সব পারবেন আপনারা। তো তাহলে এই জিনিসগুলো আমরা করব। আহ, বলছে এটা দেখি আমরা, কি বলছে যে এজেন্ট যদি বাক্যের সাবজেক্ট উল্লেখ না করে তাহলে ভার্বটি প্যাসিভ হবে। বিপরীত পক্ষে এজেন্ট যদি সাবজেক্টে উল্লেখ থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস হবে। এই সমস্ত নিয়মগুলো আপনারা এত পড়তে যাবেন না, সোজা সরাসরি এক্সাম্পলে চলে যাবেন। বলছে ওয়ার্স ড্যাশ বাই হিউম্যান গ্রিড। তো এখানে বাই বোঝাই যাচ্ছে যে ওয়ার্স, ওয়ার্স মানে কি, যুদ্ধ। তো যুদ্ধ তাহলে কি হয়, যুদ্ধ সংগঠিত হয়, তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স, এটা তো দেখলে বোঝা যাচ্ছে, তাই না? এখানে তার আহ, বোঝার কোনো বাকি থাকে না যে যুদ্ধ কাদের দ্বারা সংগঠিত হয়, হিউম্যান গ্রিড, মানুষের লোভ দ্বারা সংগঠিত হয়, তাহলে এটা যে প্যাসিভ হবে সেটা তো আমরা দেখলেই বুঝতে পারছি। তাহলে ওয়ার্ডস আর কস্ট সেভাবে আমরা করে ফেলবো। তো এইভাবে আমরা এগুলো সবগুলো পড়বো, পড়লে তখন আমরা বুঝতে পারবো। কিছু বুঝতে পারবো না, যখন না বুঝতে পারবো তখন সেগুলো প্রশ্ন করব, এভাবে হয়ে যাবে। এরপর বলছে রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম।
আমি গতকালকে দেখিয়েছিলাম ওই যে মাই সেলফ হিমসেলফ, এই যে লাইলা ফ্যান্স হারসেলফ, এগুলো সব দেখিয়েছি আমি আপনাদের। তারপরে ধরেন ফ্যাক্টিটিভ ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, এইটা আমরা একটু দেখব, এটা না দেখলে হবে না। ফ্যাক্টিটিভ ভার্ব যুক্ত বাক্য, সেটা হচ্ছে ধরেন আমরা লিখলাম হি সরি দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। আমি গতদিন ফ্যাক্টিটিভ ভার্ব পড়ানোর সময় কিন্তু এগুলা পড়িয়েছি। এখন যদি আপনারা কেউ আমাকে জিজ্ঞেস করেন ফ্যাক্টিটিভ ভার্ব কি, তাহলে আমি বলবো যে আপনার পড়াশোনা করার দরকার নেই। কারণ গত কয়েকদিন ধরে আমি ফ্যাক্টিটিভ ভার্ব পড়িয়েছি, তার উপরে এক্সাম নিয়েছি। কেন নিয়েছি? এই যে আজকে লাগবে বলে, তাই। এখন কেউ জিজ্ঞেস করবেন না আমার কাছে ফ্যাক্টিটিভ ভার্ব কাকে বলে। তো যাই হোক, তাহলে এখন দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। তো যেটা বলছিলাম আর কি, ফ্যাক্টিটিভ ভার্বের এরকম যদি থাকে তাহলে আমরা এক্ষেত্রে যেটা আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট আছে ওই অবজেক্টটাকে, কারণ ফ্যাক্টিটিভ ভার্বের দুইটা অবজেক্ট থাকে আপনারা জানেন, ব্যক্তিবাচক অবজেক্টটাকে ধরে করতে হবে তাহলে আমাদের। তাহলে আমরা লিখব হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। দেখেন, লক্ষ্য করুন কি কাজ করেছি আমরা এখানে। এখানে আমরা প্রথমে আমরা এই হিমটাকে অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা সাবজেক্টে পরিণত করেছি। তারপরে ইলেক্টেড যেহেতু পাস্ট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সকে যেভাবে প্যাসিভ করতে হয় ঠিক সেভাবে করেছি, হি ওয়াজ ইলেক্টেড। আর এই যে যে চেয়ারম্যান, যেটা আমাদের ইয়ে ছিল, অবজেক্ট ছিল, আরেকটা অবজেক্ট, সেই অবজেক্টটাকে আমরা এখানে বসিয়ে রেখেছি, তারপরে বাই দেম দিয়েছি, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আপনারা যদি একটা বাক্যকে আরেকটা বাক্যের মতো করে করা শিখে যান তাহলে হয়ে যাবে। আরেকটা সেন্টেন্স আমি লিখি, দেখুন। আমরা যদি লিখি যে উই কল্ড হিম ফুল, আমরা তাকে বোকা বলে ডাকি না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা করার সময় লিখব এই হিমটাকে, তাহলে হি ওয়াজ কল্ড ফুল বাই আস, এই হয়ে গেল আমাদের, শেষ। হি ওয়াজ কল্ড ফুল বাই আস। তাহলে এটা কত সহজে আমরা পেরে গেলাম। তো এভাবে আমরা কিন্তু পারবি, এভাবে আমরা পারবো। নেক্সট, তারপরে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব কগনেট কগনেট অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কি করতে হবে। কগনেট অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে ওই স্বাভাবিকভাবে এমনি ভয়েস যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। সুতরাং এখানে নতুন করে আর কোনো কিছু এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, একই জিনিস, সেম জিনিস। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, কমপ্লিমেন্ট যুক্ত, ওই যে হানি টেস্ট সুইট, এগুলো তো দেখিয়েছি, তাহলে এগুলো আপনারা পারবেন। এবার কমপ্লিমেন্ট বিহীন যেগুলো, সেগুলো দ্য হাউস ইজ বিল্ডিং, ওই যে কোয়াজি প্যাসিভ ভার্ব যেগুলো করিয়েছিলাম সেগুলা, তাহলে এগুলো আপনারা পারবেন। এরপরেরটা আমরা চলে আসছি যে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল তো যদি থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, যেমন আই স হিম আই স হিম কাটিং দ্য ট্রি। তো আমি তাকে গাছ কাটতে দেখলাম। তো ওই একই ঘটনা, ওই একই, তাহলে এই আই স হিমটাই মূলত মূল মানে সেন্টেন্স। এটাকে তাহলে আমরা লিখব হি ওয়াজ সিন। আর এই যে যেটা অতিরিক্ত অংশ ছিল সেটা অতিরিক্ত অংশ আমরা এখানে লিখে রাখবো, হি ওয়াজ সিন কাটিং দ্য ট্রি, এটা অতিরিক্ত অংশ, বাই মি, হয়ে গেল, শেষ। একই কথা। অর্থাৎ আই স হিম এটুকুকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হয়, হি ওয়াজ সিন বাই মি, এইটুকু হয়, তাই না? হি ওয়াজ সিন বাই মি। আর এই কাটিং দ্য ট্রি যেটা ছিল সেটা এই বাই মি এর আগে অবিকল আমরা এভাবে বসিয়ে রাখলাম, এটা হয়ে গেল তাহলে আমাদের। নেক্সট, এরপরেরটা আর কি আছে, এরপরেরটা আছে হচ্ছে নিড, বি, ডেয়ার, মেক, হিয়ার, সি, ফিল, এই সমস্তগুলো যদি থাকে তাহলে প্যাসিভ করার সময় এদের পরে টু বসে, বায়না বসে, টু বসে। সরি, বায়না বসে, টু না, দুঃখিত। এইগুলা, এই জিনিসগুলা যদি থাকে তাহলে এই প্যাসিভগুলা কিভাবে করতে হয় এটা একটু আমি দেখাচ্ছি। যেমন একটা মেক দিয়ে আমি দেখাই, বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। মেক দিয়ে দেখাই, হ্যাঁ। যেমন দে মেড হিম টেল দেম এভরিথিং, দে মেড হিম টেল দেম এভরিথিং, দে
মেড হিম, কি আছে, দে মেড হিম টেল দেম এভরিথিং, টেল দেম এভরিথিং। এই সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করতে হবে, এটা কিন্তু পজিটিভ ভার্ব। হ্যাঁ, এই মেডটা কিন্তু পজিটিভ ভার্ব। এই ধরনের বাক্য যদি থাকে তাহলে এই হিমটাকে আমরা হি করলাম, আর এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে পাস্ট টেন্সের প্যাসিভ করব হি ওয়াজ মেড। এই মেডের পরে এই হি ওয়াজ মেড, মেড পর্যন্ত তো বুঝলাম, এরপরে এখন একটা টু বসিয়ে দিতে হবে। হি ওয়াজ মেড টু, এই যা আছে তাই থাকবে, হি ওয়াজ মেড টু টেল দেম এভরিথিং বাই দেম। ব্যাস হয়ে গেল, হি ওয়াজ মেড টু টেল এভরিথিং বাই দেম। এভাবে আমাদের প্যাসিভ করতে হবে। তাহলে আগে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে হবে, আগে সেন্টেন্সগুলো লিখতে হবে খাতায়, লেখার পরে বোঝার চেষ্টা করতে হবে কিভাবে হলো। প্রথমে মনে করলাম আমরা দে মেড হিম, এইটুকুর ভয়েস করলাম, তাহলে হি ওয়াজ, এই যে হি ওয়াজ মেড এই পর্যন্ত আমরা বুঝলাম। বোঝার পরে এই যে মেড পজিটিভ ভার্ব হওয়ার কারণে এই টেলের পরে যা কিছু আছে সেটা টুর দিয়ে সেটা আমরা যোগ করে দেব, এবং পরবর্তীতে বাই দেম, দেকে দেম করে দেব, শেষ। এভাবে আমরা করে ফেলতে পারবো। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্সের যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখেন এভাবে যদি থাকে, যেমন প্লিজ ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এভাবে যদি থাকে, প্লিজ শব্দটি থাকলেই, এটা আপনারা মাথায় রাখবেন এবং নোট রাখবেন, প্লিজ শব্দটা থাকলেই ইউ আর রিকোয়েস্টেড হবে। ইউ আর রিকোয়েস্টেড, এইবার টু দিয়ে যোগ করে দিলে হয়ে যাবে, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। ব্যাস, এইভাবে আমরা যোগ করে দিলে আমাদের হয়ে যাবে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। নেক্সট, তারপরে আমরা কি লিখব, কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত বাক্য হলে কি হবে, তারপরে লাভ বা এগুলো হলে কি হবে, এইভাবে আমরা সবগুলো আমরা একটু দেখতে হবে আমাদের। ঠিক আছে, এগুলো সব আপনারা একটা একটা করে দেখবেন। এই পর্যন্তই আছে, এরপরে দেখেন রিয়েল টেস্ট আছে। এই রিয়েল টেস্টটা আপনারা শেষ করবেন, রিয়েল টেস্ট শেষ করবেন। এটা যদি আপনারা ভালো মতো ঠিক করতে পারেন তাহলে হয়ে যাবে। তাহলে দেখি তো আমাদের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা, আমি আপনাদের ভয়েসের এই শিটটা আমি আপনাদের করে এখন দিয়ে দিব। তো তাহলে আপনাদের কাজ হলো এই যে যে শিটটা দিলাম এটা বৃহস্পতিবারের আগে কমপ্লিট করে ফেলা, এবং যদি কোথাও কোনো নিয়ম বুঝতে অসুবিধা হয়, কোথাও কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে তারপর প্রশ্ন করবেন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু করতে পারেন। কোনো প্রশ্ন আছে কি, কারো কোনো কিছু জিজ্ঞাসা? আচ্ছা, জিজ্ঞাসা যদি না থাকে তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।